এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণীতে তোমাদের পাঠ্যে যে আফ্রিকা কবিতাটি রয়েছে সেই কবিতার গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে। তোমরা যারা এসএলএসটি এবং মাদ্রাসা পরীক্ষায় বাংলা বিষয়ের জন্য বসতে চলেছে তাদের জন্য এই কবিতাটি গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য আসতে পারে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন আফ্রিকা কবিতা। আফ্রিকা কবিতার গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে জানার আগে প্রথমে আমরা জেনে নিই কবি পরিচিতি সম্পর্কে। আফ্রিকা কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবি পরিচিতি: 1861 সালে জন্ম হয় কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। অল্প বয়স থেকেই প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি। ভারতীয় পত্রিকা এবং বালক পত্রিকা দুটো পত্রিকাতে তিনি নিয়মিত লিখতেন অল্প বয়স থেকেই, সেটা আর কি বলেছে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক ও ছবি এঁকেছেন তিনি বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি, বিভিন্ন ধরনের টেট এক্সামে কিন্তু এটা এসে থাকে এবং তোমরা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য এই তথ্যটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা যারা এসএলএসটি এবং মাদ্রাসার জন্য বসবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। 1913 সালে সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। দুটি স্বাধীন রাষ্ট্রের অর্থাৎ ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন তিনি, এই তথ্যটিও গুরুত্বপূর্ণ। কবির প্রথম জীবনে লেখা কাব্যগ্রন্থগুলি হল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং করিও কমল। এই কাব্যগ্রন্থের নামগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এর প্রকাশিত সালগুলো গুরুত্বপূর্ণ। তোমরা যারা দেখোনি ক্লাসগুলি দেখে নিও, দেখবে কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে রয়েছে, প্লে লিস্টে যাবে সেখানে খুঁজে পাবে। দেখবে সেখানে প্রত্যেকটা কাব্যগ্রন্থ সম্পর্কে ডিটেলসে আলোচনা করা রয়েছে এবং তার পাশাপাশি প্রকাশিত সালগুলো দেওয়া রয়েছে। 1888 থেকে 1896 সাল পর্যন্ত অর্থাৎ মাত্র 8 বছরে কবির প্রতিভার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছে তার চিহ্ন সমুদ্রিত এই পর্বের 4খানি কাব্যগ্রন্থে। সেই কাব্যগ্রন্থগুলি হল মানসী, সোনার তরী, চিত্রা ও চৈতালি। এই পর্বের কাব্যগুলিতে কবির আত্মোপলব্ধিই নয়, এই পর্বের কাব্যগুলিতে কবির শুধু আত্মোপলব্ধি নয়, তার কাব্যে নির্মাণ কৌশলেরও যথেষ্ট পরিচয় পাওয়া যায়। আবেগ, গভীর আত্মপ্রত্যয়, জীবন জিজ্ঞাসা, কল্পনার পক্ষ বিস্তার, শিল্পরূপ নির্মাণে দক্ষতা, ভাষা ও ছন্দের উপর আধিপত্য ইত্যাদি কবির যাবতীয় গুণাবলীর প্রকাশ ঘটেছে এই পর্বের কবিতাগুলিতে। এরপর কবি রচনা করেন কণিকা, কথা ও কাহিনী, কল্পনা, খনিকা ও নৈবেদ্য। গীতাঞ্জলি পর্বের প্রধান 3খানি কাব্যগ্রন্থগুলি হল গীতাঞ্জলি, গীতিমাল্য ও গীতালি। প্রত্যেকটি কাব্যগ্রন্থের নামে গুরুত্বপূর্ণ এবং এই সালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা ওই ক্লাসটি দেখে নেবে যেখানে লেখা রয়েছে কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, সেই জন্য আমি এই ক্লাসে আর সালগুলি লিখিনি। এরপর কবি 1916-তে বলাকা, 1925-এ পূরবী এবং 1929-এ মহুয়া রচনা করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পুনশ্চ থেকে রবীন্দ্রনাথের শেষ পর্বের শুরু। এই পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল শেষ সপ্তক, প্রান্তিক, নবজাতক, সানাই, রোগসজ্জায়, আরোগ্য ইত্যাদি। এখন আমরা জানব রচনা পরিচিতি সম্পর্কে, আফ্রিকা কবিতার রচনা পরিচিতি সম্পর্কে। 1 নম্বরে রয়েছে দেখো মূল গ্রন্থ পত্রপুট কাব্য। মূল গ্রন্থের নাম কি? পত্রপুট কাব্য। 1936 খ্রিস্টাব্দে এই কাব্যটি প্রকাশিত হয়। কাব্যটি কৃষ্ণ কৃপালিনী ও নন্দিতার শুভ পরিণয় উপলক্ষে উৎসর্গ করা হয়েছে। 2 নম্বর রয়েছে দেখো মূল গ্রন্থ ও রচনা। মূল কাব্যে কবিতাটির কোনো শিরোনাম নেই, এটি 16 সংখ্যক কবিতা, এই তথ্যটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বরে রয়েছে রচনাকাল 28 মাঘ 1343 বঙ্গাব্দ। 4 নম্বরে রয়েছে দেখো রচনা স্থান শান্তিনিকেতন।
5 নম্বরে রয়েছে দেখো প্রেক্ষাপট। 1935 খ্রিস্টাব্দে মুসোলিনির ইথিওপিয়ায় অনুপ্রবেশের প্রতিবাদ স্বরূপ রচিত এই কবিতাটি। 6 নম্বরে রয়েছে দেখো প্রকাশ। প্রবাসী পত্রিকা চৈত্র 1343 বঙ্গাব্দ। 7 নম্বরে রয়েছে এই কবিতার মূল কথা প্রসঙ্গে। কবিতার প্রথম অংশে আছে আফ্রিকার ভৌগোলিক পরিচয়, দ্বিতীয় অংশে আছে সাম্রাজ্যবাদী শক্তির কথা, শেষাংশে রয়েছে মানবতার পাশে দাঁড়ানোর জন্য কবির আহ্বান। সামগ্রিকভাবে এই কবিতায় মানবতার অপমানে কবি আফ্রিকার পাশে দাঁড়িয়েছেন। এই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এখন আমরা জানবো কবিতার প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিয়ে আর কি। 1 নম্বরে রয়েছে দেখো এই কবিতায় মোট স্তবক সংখ্যা রয়েছে কয়টি? 4টি। খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলি। 2 নম্বরে রয়েছে দেখো স্তবক 1 নম্বরে রয়েছে মানে স্তবক 1 যেটা 1-এ রয়েছে দেখো কবিতার প্রথম অংশ। এই অংশে আফ্রিকার উৎস বা ভৌগোলিক পরিচয় দেওয়া হয়েছে। 3 নম্বরে রয়েছে দেখো স্তবক 2-এ রয়েছে কি সাম্রাজ্যবাদী শক্তির কথা এবং মানবতার অপমানের প্রসঙ্গ। 4 নম্বর তথ্যে রয়েছে দেখো স্তবক 3 এবং 4 সম্পর্কে সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালনে আফ্রিকার অপমান, মানবতার অপমান এবং শুভবুদ্ধির জাগরণে কবিকে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য কবির আহ্বান। 5 নম্বর তথ্যে রয়েছে দেখো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আফ্রিকার ভৌগোলিক উৎপত্তি প্রসঙ্গে কথা বলা হয়েছে। বিভিন্ন মহাদেশের উৎপত্তি সংক্রান্ত প্লেট টেকটনিক থিওরির কাব্যিক রূপ দিয়েছেন কবি এই কবিতায়। 6 নম্বর তথ্যে রয়েছে কৃপণ আলোর অন্তপুরে। আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের নিবিড় অরণ্যের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলা হয়েছে। 7 নম্বর তথ্যে রয়েছে দেখো বিদ্রূপ করেছিল ভীষণকে। কাকে বিদ্রূপ করেছিল? ভীষণকে। বিরূপের ছদ্মবেশে। কিভাবে? বিরূপের ছদ্মবেশে। ভয়ঙ্কর প্রকৃতিকে হার মানাতে আফ্রিকার ভয়ঙ্করের ছদ্মবেশ গ্রহণ করার কথা বলা হয়েছে। 8 নম্বর তথ্যে রয়েছে দেখো আফ্রিকা সম্পর্কে ব্যবহৃত বিশেষণ পদগুলি হলো ছায়াবৃতা, মানহারা, মানবী। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি। 9 নম্বরে রয়েছে দেখো এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কড়ি হবে লোহার হাতকড়ি নিয়ে। সাম্রাজ্যবাদী শক্তির কথা বলা হয়েছে এই প্রসঙ্গে। 10 নম্বরে রয়েছে দেখো এলো ওরা মানুষ ধরার দল। আফ্রিকার মানুষকে দাস করে তোলার প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। 11 নম্বর তথ্যে রয়েছে দেখো এসো যুগান্তের কবি। আফ্রিকার অপমানে, মানবতার অপমানে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য কবিকে আহ্বান করেছেন। বলছে যুগান্তের কবি আহ্বান, নতুন কবির আহ্বানের কথা বলেছেন। কেননা কবি মাত্রই সুন্দরের উপাসক, মানবতার দূত। কেন আহ্বান করেছেন কবিকে? দেখো পরের লাইনেই বলা রয়েছে কারণ কবি মাত্রই কি বলেছে? সুন্দরের উপাসক এবং মানবতার দূত। 12 নম্বর তথ্যে রয়েছে দেখো সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি এখন আমরা জানবো। সভ্যতার শেষ পূর্ণবাণী হলো ক্ষমা প্রার্থনা করে সত্যের জয়গান হবে সভ্যতার পূর্ণবাণী। ক্ষমা করা হলো সভ্যতার শেষ পূর্ণবাণী। কবিতার শেষ লাইনে দেখবে এই কথাটি বলা রয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এই আফ্রিকা কবিতাটির গুরুত্বপূর্ণ লাইন সহ ডিটেলসে বিশ্লেষণ সহ ক্লাস করতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।